আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। দীর্ঘ প্রায় ২ বছর পর। লাস্ট ২ বছরে আসলে আহ কোনো অ্যানালাইসিস দেয়া হয়নি বা কিছুই দেওয়া হয়নি। তো রিসেন্টলি হচ্ছে মার্কেট আবারও একটু রিদমে চলে আসছে। ভাবলাম যে একটু দেখা যাক আগের কি অবস্থা ছিল, অর্থাৎ আমলনামা কেমন ছিল আমাদের। যে অ্যানালাইসিসগুলো দেয়া ছিল বা যা শেয়ার করা হয়েছিল, পারসেপশনগুলো, নট কোনো সেলিং বা বাইং সিগন্যাল কখনো আমি শেয়ার করি নাই। আমি আমার পারসেপশন শেয়ার করেছি। সেই পারসেপশনটা কতটুকু ঠিক ছিল, কতটুকু বেঠিক ছিল, আমি এটা একটু চেক করলাম। সেখান থেকে যদি কারো ক্ষতি হয়ে থাকে আমার পারসেপশন থেকে, সেটাও দেখার জন্য মেইনলি যে যদি কেউ কোনো ইনফ্লুয়েন্সও হয়ে থাকে, সেইখান থেকে কি রিকভার হয়েছে নাকি হয়নি বা ক্ষতিটা কেমন হইতে পারে। আচ্ছা, তো ফার্স্ট রিজন আমি একটু শেয়ার করি যে আমি এই অ্যানালাইসিসটা একটু পরে বলবো। লাস্ট আপনাদের এখানে দেখবেন যে লাস্ট একটা ভিডিও প্রায় ২ বছর আগে ছিল পদ্মা অয়েল, তারপর মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এগুলো নিয়ে। আর এছাড়া কিছু তো অ্যানালাইসিস দেওয়াই ছিল, সেইটা অবশ্যই আপনারা মিলায় দেখতে পারেন। আমি একটা লিস্ট করছি। যাই হোক, তো মেইন কথা হচ্ছে যে যখন ফ্লোর প্রাইস আবারও দেওয়া হলো, অর্থাৎ প্রথমবার দেওয়ার পর সেকেন্ড বার আরও একবার দেওয়া হলো, ওই সময় মানে অ্যানালাইসিস করার মতো মন মানসিকতাই উঠে গেছে যে কি অ্যানালাইসিস করা হবে, কি দেখা হবে। আসলে শেয়ার মার্কেটে এক্সিস্ট করাটাই বোকামি। ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্টের জায়গায় ছিল, বাট এইভাবে এত সময় নিয়ে ইফোর্ট দেওয়ার মতো কোনো জায়গা ছিল না বা স্কোপটা ছিল না। বাট রিসেন্টলি আবার স্কোপটা আসছে। শেয়ার মার্কেট অবশ্যই একটা ইন্টারেস্টিং প্লেস, ইন্টারেস্টিং জায়গা। শিখার অনেক কিছু থাকে, প্রতিনিয়ত আমরা শিখতে থাকি, আমাদের ভুলগুলো আমাদের চোখে ধরা পড়ে। তো আমি যদি একটু বলি যে আমার এখানে অনেকগুলো অ্যানালাইসিস পারসেপশন আমি শেয়ার করেছি, আমার পারসেপশনগুলো শেয়ার করেছিলাম। এখান থেকে দেখা গেছে যে যেগুলো মোটামুটি মিলেছিল আমার পারসেপশনের সাথে, অলমোস্ট আপনারা মানে বলতে পারেন 80 to 90% মিলছে। বাকি 20% ইরোর থাকতেই পারে। মানুষ হিসেবে আমাদের ইরোর থাকতেই পারে। সো মানে আহ, বলা যেতে পারে ওই ইরোরগুলো আছে। তো যা মিলছিল যদি দেখি যে এখানে একটা শেয়ার করেছিলাম হচ্ছে বিএসসির আনলিমা, সেখানে আনলিমা অলরেডি পারসেপশনটা মিলেছে। তারপর ওয়াইপিএল তশরিফা মিলেছিল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এটা এখনো সেই জায়গাতেই আছে। আমি যেই জায়গায় অ্যানালাইসিসটা করছিলাম কমেছিল, কমে আবার বর্তমানে ওই জায়গাতে চলে আসে। অর্থাৎ কেউ যদি ইনফ্লুয়েন্স হয়ে এটা কিনে থাকেন, সে লস রিকভার অলরেডি হয়ে গেছে। আইটিসি যে পারসেপশন ছিল সেটা মিলে গেছে, মেট্রো স্পেনিং পারসেপশনের সাথে মিলছে, নাবানা ফার্মা, তারপর হচ্ছে লার্জ হর্ট হলসিয়াম যেটা, এটা মিলছে। জিবিবি পাওয়ার, এইটা এইটা হচ্ছে এখনো মানে প্রাইসটা আরো কমে গেছে, বাড়ার পরিবর্তে আরো কমে গেছে। তবে আমি ধারণা করি যে যে অ্যানালাইসিসটা আমি করেছিলাম বা আমার পারসেপশন ছিল, সেটা সামনের দিনে হয়তো কাজে লাগবে। বঙ্গোসটাও ওই সময়ের জন্য হয়েছিল। দেশ গার্মেন্টস যেটা হয়েছিল, দেশ গার্মেন্টস ফ্লোর প্রাইস যেহেতু দিয়েছিল, মানে জিবিবি পাওয়ার আর দেশ গার্মেন্টস বা অন্যান্যগুলো সেম কারণে আর কি ইফেক্টেড হয়েছিল। ফ্লোর প্রাইস দেওয়ার কারণে দেখা গিয়েছিল যে এইগুলো আহ, বড় বড় ইনস্টিটিউট যারা ছিল বা বড় ইনভেস্টর যারা ছিল, তারা হচ্ছে তাদের হোল্ডিং শেয়ারগুলো খুব মানে ড্রাস্টিক্যালি সেল করেছে। সেল করার ফলে প্রাইসটা একেবারে নিচে নেমে গিয়েছে। তারপর হচ্ছে সেটার মধ্যে আর কোনো ডিমান্ড হয়নি, কারণ মার্কেট পলিসির বা আপনারা এই পর্যন্ত জানেন যে মার্কেটের পলিসির অনেক সমস্যা ছিল, পলিসিগত মার্কেট মেকারদের বিভিন্ন মনোমালিন্য ছিল। এই ইস্যুগুলোর কারণে মার্কেটে পরিবর্তন আসেনি, যার কারণে এগুলোর প্রাইসও বাড়েনি। দেশ গার্মেন্টস যেখানে অ্যানালাইসিস করা হয়েছে তার থেকে আরও 20 টাকা উপরে অলরেডি চলে গিয়েছিল। সো দেশ গার্মেন্টস হচ্ছে পজিটিভ একটা রিদমে অলরেডি চলে আসছে। ওরিয়ন ফার্মা মানে যেটা পারসেপশন দিয়েছিলাম সেটা হয়েছে, যদিও প্রাইস এখন নিচে, বাট যেটা বলা হয়েছিল ওই অনুযায়ী আর কি করছে। এরপর ফ্লোর প্রাইসের এফেক্টের কারণে এটা নিচে নেমে গিয়েছে। অগ্নি সিস্টেম সেম। তো এখন মানে আমি যে অ্যানালাইসিসগুলো মোটামুটি করেছিলাম, সেখানের অনেকগুলো দেখা গেছে যে হ্যাঁ,
যেমন একটা হচ্ছে জেনিক্স ইনফোসিস, এইটা হচ্ছে খুবই বাজে একটা অবস্থা আছে বর্তমান অবস্থায়, অর্থাৎ আমার পারসেপশন থেকে পুরোটাই বিপরীত হয়েছে। এইটার রিজন ছিল হচ্ছে ফ্লোর প্রাইস, সেকেন্ডবার আবার ফ্লোর প্রাইস দেওয়ার কারণে এই জিনিসটা হয়েছিল। আহ, তো এই গেল মোটামুটি আলোচনা। আপনারা চাইলে এগুলো মিলিয়ে নিতে পারেন, আমি যে কয়েকটা নাম বললাম, আর এখানে দেখে নিতে পারেন, ডেট সহ দেওয়া আছে, ডেট সহ সব কিছু আপনারা চেক করে নিতে পারেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আর যেগুলো মোটামুটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, সেটা কিন্তু অবশ্যই ফ্লোর প্রাইজের কারণেই। সবগুলো পুরো মার্কেটের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল। সো অ্যাজ ইউজুয়াল অন্যগুলোর ক্ষেত্রেও পড়ছে। এখন আসি হচ্ছে কারেন্ট যে সিনারিও, কারেন্ট সিনারিওটা কি? কারেন্ট সিনারিও আমি ওভারঅল মার্কেটের যা দেখা যায় সেই অনুযায়ী বলবো, আমার কোনো পারসেপশন আমি শেয়ার করবো না আসলে। কি দেখা যাচ্ছে বর্তমানে, এখন থেকে আমি এটা বলার চেষ্টা করব যে আসলে আমরা কি দেখতে পাচ্ছি। লাস্ট আমরা একটা স্পাইক দেখছি বা আমরা আপ ট্রেন্ড দেখছি, কিন্তু এই আপ ট্রেন্ডের ফলে কিছু কিছু লো পেড শেয়ার ডাবল হয়েছে। এই যে এখানে একটা যে আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, ওকে, আপনারা যে এখানে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এই আপ ট্রেন্ডটা হচ্ছে আহ, হইছে, হওয়ার পর আবার কিছুটা কারেকশনে গেছে। বাট মজার ব্যাপার হচ্ছে যে এই যে আপনার কারেকশনে গেছে, বাট মজার ব্যাপার হচ্ছে এখান থেকে এখনো ওভারঅল মার্কেটটা ওই মতো গেইন দিতে পারেনি বা গেইন দেয়নি। সো এইটার মানেটা কি হতে পারে, সেটার একটা পসিবিলিটি আমরা মিনিং বের করার চেষ্টা করব। আর আজকের যে ভলিউমটা, লাস্ট আমরা যদি ক্যান্ডেলগুলো দেখি ভলিউমের, অর্থাৎ আমরা ওইটুকু আলোচনা করব যা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি যে ভলিউমের ক্যান্ডেলটা আজকের কত, 1 বছর হবে, 1-1.5 বছর থেকেও বেশি। লাস্ট হচ্ছে এখানে বেশি দেখছিলাম, আর সেপ্টেম্বর 2025, প্রায় 1 বছরের কাছাকাছি, 1 বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম হচ্ছে আজকে জেনারেট করছে। প্রথম পয়েন্ট হচ্ছে একটা। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা একটা ট্রেড লাইন ড্র করছিলাম, সেটা হচ্ছে উইকলি বেসিসে আমি যদি ট্রেন্ড লাইনটা ড্র করি, লাইন দিয়ে এইটা ড্র করা হয়েছে 2022 থেকে, তিনটা করছিলাম, তিনটার মধ্যে আর একটা, তাইলে আচ্ছা, তিনটার মধ্যে একটা হচ্ছে তিনটা তিনটা ছিল, তিনটার মধ্যে একটা হচ্ছে সে অলরেডি ক্রস করছে, যেটা ক্রস করে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, উইকলি বেসিসে, ডেইলি বেসিসে একটু যাই। ডেইলি বেসিসে একটু যদি দেখেন যে এই জায়গাটা অলরেডি ক্রস করছে, যেটা 5520 পয়েন্ট ছিল, এবং ক্রস করে 5600-র দিকে আছে, যেটা একটা ছোট রেজিস্ট্যান্স আছে। আই হোপ এটাও মানে ক্রস করে ফেলবে বা ভেঙে ফেলবে এই রেজিস্ট্যান্সটা। এখন নেক্সটে মার্কেট কি হতে পারে বা কেমন হতে পারে, এটা ডিপেন্ড করবে নেক্সটের ভলিউমের উপর। যদি মানুষজন বাই করে তাহলে উপরে উঠবে, আর যদি সেল করে নিচে নামবে, সহজ কথা। বাট কারেন্ট সিনারিও যেটা, এই যে পজিশনটা এখান থেকে যে বাই করা হয়েছে, এই বাই থেকে কিছুটা হচ্ছে প্রফিট টেকিং হয়েছিল এই কারেকশনের সময়, আবার এখানে কিছুটা বাই হইতেছে, আবার সামনে প্রফিট টেকিং হবে, আবার বাই হবে। এইভাবেই মোটামুটি মার্কেটের রিদমটা এখন চলতে থাকবে। অর্থাৎ শর্ট কথা যেটা, যে মার্কেটে একটা রিদম চলে আসছে, যদি সেটা ডাউন ট্রেন্ডও হয় বা কারেকশনও হয়, সেখান থেকে আবার সেটা দাঁড়াবে। অর্থাৎ আমাদের যে একটা অভিশাপের মতো ছিল ফ্লোর প্রাইস, সেই জায়গাটা তো এখন আর নাই। ইভেন এরপরে যে কারেকশনের জায়গাটা বা আপ ট্রেন্ডের জায়গাটা, আমরা সেই জায়গায় চলে আসছি কারেকশনটা কাটায়া। সো আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে, এবং সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করব যা দেখা যায় সেটার উপর বলার জন্য। আর এইখানে হচ্ছে আরো একটা লাইন ছিল, সেটা যদি ড্র করি এইভাবে, এই দুইটা পয়েন্ট নিয়েও যদি ড্র করি, জাস্ট ক্যান্ডেলের লাইনগুলো নিয়ে, সেটাও দেখা যায় যে মোটামুটি ব্রেক করেছে। সো এইটার এইটার জন্য বলা যেতে পারে হ্যাঁ। আহ, আবার যখন আমরা দেখলাম যে এখানে দুইটা লাস্ট 2 দিনের যে ক্যান্ডেলটা, অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবার, দুইটা ক্যান্ডেল যে ব্রেক করছে, এই দুইটা ক্যান্ডেল গ্রিন, খুব পজিটিভ, ভলিউমটাও খুব বড়, ইভেন কারেকশনের পর সেটা কিন্তু ব্রেক করছে। তো আশা করা যায় এটা সামনের দিকে বাড়তে পারে, এবং হচ্ছে মার্কেটটা আপনাদের লসটা রিকভার করতে পারে বলে ধারণা রাখি।
এখন দেখা যাক কি হয়। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। সামনের দিনগুলোতে আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।